লাগামহীন দখলে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে ঢাকার আদি বুড়িগঙ্গা নদী। দুই যুগের ব্যবধানে প্রায় অস্তিত্বহীন। সবাই দখল করে, আমারও মালিক দখল করতেছে, যখন ব্যাপার না। বিদ্যুৎ বানাইছে, এটাও সরকারি জায়গা, সরকার বানাইছে, ওখান থেকে পাবলিক চার্জ নিচ্ছে। সম্পূর্ণ নদী ছিল, আমরা এদিক থেকে ওই পান হাত গেতাম, কুল পাইতাম না কোনো। দখলদারদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার তাগিদ পরিবেশবিদদের। নদী উদ্ধারে টাস্কফোর্স গঠন হলেও নেই তৎপরতা। যারা ভুয়া দলিল দিয়ে জমি দখল করেছে তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এ নদীর কিন্তু এখন অস্তিত্ব নাই, এটাকে পুনরুদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি। টাস্কফোর্সে একটা সিদ্ধান্ত হয়েছে এবং রিসেন্টলি খুব সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী একটা কমিটি করে দিয়েছেন। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানী থেকে 90 জেএমবির আধ্যাত্মিক নেতা মাওলানা আবুল কাশেম গ্রেফতার। জঙ্গিবাদে উস্কানিমূলক বিভিন্ন বইয়ের লেখক সে। সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বগুড়ায় জামায়াত শিবিরের নারকীয় তাণ্ডবের বিচার কাজ শেষ হয়নি 4 বছরেও। চরম হতাশ ও ক্ষুব্ধ স্থানীয়রা। কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপি ঐক্যবদ্ধ হলেও আওয়ামী লীগের রয়েছে কিছুটা মতভেদ। দলীয় স্বার্থকে ঊর্ধ্বে রেখে কাজ করতে চান মেয়র প্রার্থীরা। আইনের যথাযথ প্রয়োগের অভাবে স্বাস্থ্য ঝুঁকি ও ভোগান্তি পোহাচ্ছে দেশের প্রায় 16 লাখ প্রতিবন্ধী। সঠিক তদারকি নিয়ে প্রশ্ন সংশ্লিষ্টদের। এবং ভারত থেকে ব্যাপক হারে আমদানির কারণে দেশীয় পেঁয়াজের দাম ঠেকেছে সর্বনিম্ন পর্যায়ে। চরম ক্ষতির মুখে দেশের কৃষক। লাগামহীন দখলে ঢাকার মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে আদি বুড়িগঙ্গা নদী। ভূমিগ্রাসীদের করাল থাবায় মাত্র 2 যুগের ব্যবধানে বুড়িগঙ্গার এ শাখা নদীর অস্তিত্বই আজ বিলীন হতে বসেছে। যে সামান্য এলাকা টিকে আছে সেখানেও চলছে দখলদারদের রাজত্ব। তবে নদী উদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন হলেও এখনো মূল কাজে নামতে পারেনি সংশ্লিষ্ট টাস্কফোর্স। বাবুল হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। এ যেন মগের মুল্লুক, যে যেভাবে পারছে দখল করছে নদী, গড়ে তুলছে স্থাপনা। অসহায় নদী প্রতিদিনই নীরবে বুকে ধারণ করছে দখলদারদের ফেলা ইট কাঠ বালু আবর্জনা। আদি বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার মূল স্রোতধারা থেকে বেরিয়ে ইসলামবাগ হয়ে গাবতলী পর্যন্ত বয়ে যাওয়া একটি শাখা নদী। এ নদীর ইসলামবাগ থেকে বসিলা পর্যন্ত 6.5 কিলোমিটার গতিপথের 3 কিলোমিটার এলাকায় নদীর প্রায় সব জায়গায় ভরাট হয়ে গেছে। গড়ে উঠেছে শিল্প কারখানা, হাসপাতাল, ঘরবাড়ি সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। আর বসিলা থেকে গাবতলী পর্যন্ত 8 কিলোমিটার নদীর পুরোটাই যেন মুছে গেছে মানচিত্র থেকে। এভাবে প্রায় 2 যুগের ব্যবধানে 14.5 কিলোমিটার দীর্ঘ এই নৌরুটের 11 কিলোমিটার এলাকায় নেই নদীর অস্তিত্ব। অবশিষ্ট 3.5 কিলোমিটারেও চলছে দখলেরই মহোৎসব। সম্পূর্ণ নদী ছিল, আমরা এদিক থেকে ওই পান হাত গেতাম, কুল পাইতাম না কোনো। স্টিমার আসতো, লঞ্চ আসতো, বিদ্যুৎ বানাইছে, এটাও সরকারি জায়গা, সরকার বানাইছে, ওখান থেকে পাবলিক চার্জ নিচ্ছে। একটি স্রোতস্বিনী নদীকে কিভাবে গলা টিপে হত্যা করা হয়েছে এর উৎকৃষ্ট প্রমাণ মেলে আদি বুড়িগঙ্গার এই রসুলপুর পয়েন্টে এলে। দুপাশে ভরাট করতে করতে দখলদাররা যেন গিলে খেয়েছে গোটা নদীটাই। নদীর চলার জন্য তারা রাখেনি 20 ফুট জায়গাও। সঙ্গত কারণে শুষ্ক খালে পরিণত হয়েছে অবশিষ্ট নদীর সিংহভাগ। সৃষ্টি হয়েছে ঝাউ জঙ্গলের। সবাই দখল করে, আমারও মালিক দখল করতেছে, যখন ব্যাপার না। নদী ছিল এক সময়, এখন নাই। যখন আবার নদী হবে অবশ্যই এগুলি উচ্ছেদ হয়ে যাবে। মাঝ নদীতে সাইনবোর্ড টানিয়ে মালিকানা জাহির করছেন কেউ কেউ, কোথাও আবার অনুমোদনহীন সেতুর ছড়াছড়ি। এ অবস্থায় দখলদারদের লাগাম টেনে ধরতে এখনই সরকারকে তৎপর হওয়ার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। বলতে হবে যে এইটা বুড়িগঙ্গা ছিল, পরবর্তীতে যারা ভুয়া দলিল দিয়ে জমি দখল করেছে তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কিন্তু যাদের বিরুদ্ধে নেবেন তারা হচ্ছে অত্যন্ত ক্ষমতাশালী, তাদের নাম উচ্চারণ করাও নিষিদ্ধ।
এই নদী উদ্ধারে মাঠে নামতে চায় সংশ্লিষ্ট টাস্ক ফোর্স। এ লক্ষ্যে একটি কমিটি গঠনের কথাও জানালেন দায়িত্বশীল এই কর্মকর্তা। ভূমিদস্যু যারা আছেন তারা এখানে নদীকে দখল করে বাড়ি করেছেন, ফ্যাক্টরি করেছেন। এ নদীর কিন্তু এখন অস্তিত্ব নাই। এটাকে পুনরুদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি। টাস্ক ফোর্সে একটা সিদ্ধান্ত হয়েছে এবং রিসেন্টলি খুব সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী একটা কমিটি করে দিয়েছেন। বুড়িগঙ্গার এই আদি চ্যানেলটি দখলমুক্ত করে রাজধানী ঘিরে চক্রাকার পানিপথের আওতায় নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে টাস্ক ফোর্সের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীর চরে বুড়িগঙ্গার পাড়ে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। নদী দখলের বিষয়ে জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, খবির, এ যেন এক মৃত নদীর আত্মকাহিনী। দিনের পর দিন একটু একটু করে একটা নদীকে কিভাবে গলা টিপে হত্যা করা হয় সেটি কিন্তু এই আদি বুড়িগঙ্গা নদীটি লক্ষ্য করলেই বোঝা যায়। আমি যে জায়গাটিতে এখন আছি কামরাঙ্গীরচর এলাকায়, এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা নদী হত্যা করার জন্য প্রাথমিকভাবে শুরুতে কি করা হয়। আপনি দেখতে পাবেন যে এই যে নদীর রাস্তার পাড়ের যে জায়গাটি রয়েছে, এখানে প্রতিদিন একটু একটু করে বিভিন্ন আবর্জনা বা বর্জ্য ফেলে নদীর ভেতরে চলে যাচ্ছে দখলদাররা। এই বর্জ্যগুলো আস্তে আস্তে নদীর ভেতরে ঢুকে পড়ে এবং নদীটি ভরাট হয়ে যায় এবং সেই ভরাটকৃত নদীর উপরে কিন্তু গড়ে ওঠে বিভিন্ন স্থাপনা, যেমনটা আপনি দর্শক খবির আপনার মাধ্যমে দর্শকদের আমরা সেই বিষয়টি কিন্তু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে একদম নদীর ভেতরেই কিন্তু স্থাপনা তৈরি করা হয়েছে, বাঁশের চালার উপরে ঘর তৈরি করা হয়েছে, ঘর নির্মাণ করা হয়েছে। এমনকি সেই বাঁশের চালার অপর প্রান্ত আমরা দেখতে পাচ্ছি যে পাকা স্থাপনাও কিন্তু তৈরি করা হয়েছে একদম নদীর ভেতরেই। এভাবেই কিন্তু 14.5 কিলোমিটার এলাকার যে বুড়িগঙ্গার আদি বুড়িগঙ্গা সেটি কিন্তু একটু একটু করে একদম গলা টিপে হত্যা করা হয়েছে। এমনকি এখানে আমরা দেখতে পেয়েছি যে বাঁশের চালার উপরে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে কিন্তু মালিকানা দাবি করে সাইনবোর্ডও টানানো আমরা দেখতে পাচ্ছি। এর মানে আসলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ এখানকার ভূমিদস্যুরা কতটা শক্তিশালী, যে শক্তিশালী ভূমিদস্যুদের কবল থেকে নদী একবারই রক্ষা করা যাচ্ছে না। আপনি জানেন যে এই নদীটি পুনরুদ্ধারে কিন্তু বিআইডব্লিউটিএ, দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু বহুবার চেষ্টা করেছে, কিন্তু কোনো চেষ্টাই কিন্তু ফলপ্রসূ হয়নি। দিনের পর দিন কিন্তু এই নদীটি একদমই মৃতপ্রায় নদীতে পরিণত হয়েছে। আর এখানকার প্রায় 11 কিলোমিটার নদীর জুড়ে একদম এক ফোঁটা পানি নেই, আমরা তেমনটাই দেখতে পেয়েছি। এখন হয়তো আমাদের ক্যামেরায় সেই জিনিসটি দেখতে পাচ্ছেন। এমনকি নদীর ভেতরেও কিন্তু গাছপালাও কিন্তু গড়ে উঠে বা জেগে উঠেছে, গাছপালার জন্ম হয়েছে, কারণ সেখানে পানি নেই। পানি তো নেই, বরং সেখানে চলে যাচ্ছে মাটি এবং বিভিন্ন জিনিসপত্র, যে কারণে ওখানে গাছপালা তৈরি হচ্ছে, কিন্তু কোনো পানির অস্তিত্ব কিন্তু পাওয়া যায় না। আর এভাবেই কিন্তু একটা নদীকে দিনের পর দিন হত্যা করা হয়। আর একটা বিষয় হচ্ছে এখানে যে নদীর যে আমরা আর এখান থেকে গাবতলির দিকে যে অংশটা রয়েছে সেখানে 3 কিলোমিটারের মোটামুটি সেখানে পানি চলাচল রয়েছে। আমরা জানি সেখানে কিছুটা নদীর অস্তিত্ব রয়েছে, কিন্তু এখানের প্রায় 11 কিলোমিটার এলাকা নদী একদমই পুরোপুরি দখল হয়ে গেছে, যেখানে মানুষ ব্যবহার করতে পারছে না। যে নদীতে আগে একটা পর্যায়ে মানুষ এখানে কিন্তু নৌকা চলতো, মানুষ নৌকায় পার হতো নদীটি, সেটা কিন্তু সেই অবস্থা নেই। এ তো গেল হতাশার কথা, কিন্তু কতদিন মানুষ এই হতাশায় থাকবে? মানুষ কিন্তু আশারও স্বপ্ন দেখে। আর আমরা আশা করব যে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে আমাদের এই সংবাদগুলো তাদের কানে পৌঁছবে, তারা এই নদীটি উদ্ধার করবে। উদ্ধার করার পরে এই নদীর তীরবর্তী মানুষগুলোর সেই আগের মতো সেই প্রাণ চাঞ্চল্য ফিরে পাবে, নদী বাঁচবে প্রাণী বৈচিত্র্য, বাঁচবে জীব বৈচিত্র্য। খবির, এই ছিল আমার কাছে সবশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। খবির। রাশেদ বাপ্পি আমাদের জানাচ্ছিলেন দখলে দূষণে বুড়িগঙ্গা নদী প্রায় মৃত, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন কামরাঙ্গীরচর এলাকা থেকে। বুড়িগঙ্গা নদী রক্ষায় হাইকোর্টের রায় বাস্তবায়ন সহ 13টি দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন ও বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সদস্যরা। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত নারায়ণগঞ্জের পাগলা হতে ঢাকার বছিলা পর্যন্ত দীর্ঘ 28 কিলোমিটার মানববন্ধনে অংশ নেয় এই 3টি সংগঠনের সদস্যরা। এছাড়াও পুরান ঢাকার স্কুল কলেজ ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও এই মানববন্ধনে অংশ নেন। এখানে বক্তারা বলেন, বুড়িগঙ্গার প্রাণ ফিরিয়ে আনতে নদীর আশপাশে বসবাসকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নব্য জেএমবির একাংশের আমির ও আধ্যাত্মিক নেতা মুফতি মাওলানা আবুল কাশেমকে রাজধানীর সেনপাড়া পর্বতা থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। গোপন সংবাদের ভিত্তিতে নব্য জেএমবির এই নেতাকে গতরাতে গ্রেফতার করা হয়। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে একথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি জানান, জঙ্গিবাদে উস্কানিমূলক বিভিন্ন বইয়ের লেখক মাওলানা কাশেম।
নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা মুফতি মাওলানা মোহাম্মদ আবুল কাশেমকে গতরাতে রাজধানীর সেনপাড়া পর্বতা থেকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। ডিএমপির মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে সিটিইউ প্রধান মনিরুল ইসলাম জানান, 2013 সালে তামিম চৌধুরী ও মাওলানা আবুল কাশেম যৌথভাবে নব্য জেএমবির জঙ্গিবাদী কার্যক্রম শুরু করে। এছাড়া পুরনো জেএমবির সঙ্গেও জড়িত ছিল আবুল কাশেম। মাওলানা সাইদুর রহমান যখন জেলে যায় জেএমবির আমির, তখন সে এই দলের আসলে হাল ধরে আধ্যাত্মিক নেতা হিসাবে এবং এক পর্যায়ে আমির হিসাবেও কিছুদিন দায়িত্ব পালন করে। পরবর্তীতে জেএমবির এই যে অংশটি বিদ্রোহী অংশ যখন আলাদা হওয়ার প্রক্রিয়া শুরু হয়, তখন সে এই বিদ্রোহী গ্রুপের সাথে আসলে যোগদান করে, অর্থাৎ এই যে নব্য জেএমবির যে গ্রুপ, এই গ্রুপটির সাথে যোগদান করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মন গড়া ধর্মীয় মতবাদ মানুষের সামনে তুলে ধরে দলটিকে হিংস্র করে তোলে এই নেতা। এছাড়া বিভিন্ন সময় গ্রেফতার করা জঙ্গিদের কাছ থেকে আবুল কাশেমের বিষয়ে তারা তথ্য পান বলেও জানান মনিরুল ইসলাম। কিভাবে শর্টকাট ওয়েতে এবং যদি ধরা পড়ে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়, তাহলে কি উপায়ে শর্টকাট ওয়েতে একেবারে অনেক প্রসেস বাদ দিয়ে শর্টকাট ওয়েতে ভেস্তে যাওয়া যায়, সেই বিষয়গুলো সম্পর্কেও সে ইসলামের আলোকে বিভিন্ন কোরআন শরীফের বিভিন্ন সূরার বিকৃত ব্যাখ্যা করে এবং কতিপয় হাদিসের বিকৃত ব্যাখ্যা করে এটার জাস্টিফিকেশনটা দিয়ে এদেরকে উদ্বুদ্ধ করত। নব্য জেএমবি প্রধান তামিম চৌধুরী, মারজান, হাতকাটা মাহফুজ, উত্তরাঞ্চলের কমান্ডার রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর সহ অনেক নেতা আবুল কাশেমের অনুরক্ত ছিলেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বগুড়া জেলাবাসীর জন্য এক ভয়ঙ্কর আতঙ্কের দিন ৩রা মার্চ। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2013 সালে জামায়াত নেতা দিলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাকে চাঁদে দেখা গেছে এমন গুজব ছড়ানো হয় বিভিন্ন মসজিদের মাইকে। এরপর জেলায় নারকীয় তাণ্ডব চালায় জামায়াত শিবির। ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায়নি মানুষ, দোকানপাট, সরকারি অফিস, এমনকি পুলিশ ফাঁড়িও। তবে এসব ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার কাজ 4 বছরও শেষ না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ স্থানীয় জনগণ। রিপোর্ট মাজিদুর রহমানের। 4 বছর আগে মানবতা বিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় মৃত্যুদণ্ড ঘোষণার পর 3 মার্চ ভোরে বিভিন্ন মসজিদের মাইকে সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়। এরপর তাকে রক্ষার ঘোষণা দিয়ে জামাত শিবিরের ক্যাডাররা জেলার 12টি উপজেলায় একযোগে চালায় তাণ্ডব। রাস্তায় গাছ ফেলে বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে। নন্দীগ্রাম, ধুনট, বগুড়া সদর, শিবগঞ্জ, শাহজাহানপুর, শেরপুর, কাহালু উপজেলা পরিষদ ও থানায় হামলার পাশাপাশি 6টি পুলিশ ফাঁড়ি, অফিস, আদালত, বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় তারা। সেদিনের ভয়াবহতার কথা মনে হলে এখনো অনেকে আঁতকে ওঠেন। আমাদের হাজার হাজার গাছ কেটে ফেলেছে, আমাদের মুক্তিযোদ্ধা সংসদ পোড়ায় দিছে। বলতে গেলে এটা একটা নারকীয় তাণ্ডব ঘটানো হয়েছিল বগুড়াতে। আমার বাড়ি পোড়া হয়েছে, আমার 2টা গাড়ি পোড়া হয়েছে, মোটরসাইকেল পোড়া হয়েছে, ফার্নিচার পোড়া হয়েছে। ওই দিনের ঘটনায় জেলার বিভিন্ন থানায় মামলা হলেও প্রক্রিয়াগত কারণে বিচার কাজ বিলম্বিত হচ্ছে। তবে সরকারি এক কৌশলী মনে করেন, সাক্ষী পাওয়া গেলে অতি দ্রুত এসব মামলা নিষ্পত্তি সম্ভব। একই ধরনের মামলা হলেও এই মামলাগুলো বিভিন্ন স্পটে হয়েছে এবং চার্জ হয়ে গেছে এবং বিচারাধীন সাক্ষী তলব হয়ে গেছে। আমার মনে হয় বিচারটা খুবই ত্বরান্বিত হবে। জেলার শীর্ষ এ পুলিশ কর্মকর্তা জানান, সব মামলার চার্জশিট দেওয়া হয়েছে। সকল মামলাগুলো এখন বিজ্ঞ আদালতে বিচারাধীন এবং অধিকাংশ মামলায় সাক্ষীর পর্যায়ে আছে। 2013 সালে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত জেলাতে চলা নাশকতায় মামলা হয়েছে 56টি। এর মধ্যে 52টি মামলায় 3243 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দুপুরের সময় আরো থাকছে। কক্সবাজারের মহেশখালীতে গুলিতে নিহত এক, পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। 13টি অস্ত্র, 30 রাউন্ড গুলি উদ্ধার। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি ঐক্যবদ্ধ থাকলেও আওয়ামী লীগের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে। তবে দলীয় স্বার্থকে ঊর্ধ্বে রেখে জনগণের রায়ের পক্ষে নিতে কাজ করতে চান মেয়র প্রার্থীরা। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তা। বাহার রায়হানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার পরই ভোটের মাঠে সরব হয়ে উঠেছেন প্রধান দুদল আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী। তবে বিএনপির মধ্যে ঐক্যের ঘাটতি না থাকলেও আওয়ামী লীগের মধ্যে প্রার্থী নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ঐক্য করতে তৎপর মেয়র প্রার্থীরা। পারস্পরিক বোঝাপড়া ও একে অপরের সহযোগিতায় নির্বাচনী বৈতরণী পার হতে চান তারা। জনগণের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। ওরা আমাকে বিগত দিনও যেভাবে নির্বাচিত করেছে, প্রত্যেকটা নির্বাচনে আমি 100% আশাবাদী। ম্যাডাম আসার পর আমরা যে কোচ এখন আছে ইনশাআল্লাহ ইলেকশন না আমাদের এই কোনোদিন আর ফাটল ধরবে না আমি মনে করি। নেতৃত্বের মতভেদ থাকলেও দলীয় স্বার্থকে ঊর্ধ্বে রেখে কাজ করার আহ্বান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের। এখানে নেতৃত্বের কিছু সমস্যা থাকলেও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হবে। আমাদের সকলের ঐক্যের প্রয়োজন, কারণ আজকে সিটি কর্পোরেশন, কিছুদিন পরেই 1.5 বছর পরেই আবার পার্লামেন্ট নির্বাচন। আর সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী জেলা বিএনপির সাধারণ সম্পাদকের। কুমিল্লার জনগণ, কুমিল্লার বিএনপি ঐক্যবদ্ধ। যদি জনগণ ভোট দিতে পারে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ বিজয় অর্জন করবে। এদিকে ভোট নির্বিঘ্ন করতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন জেলার পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। আমাদের জিরো টলারেন্স, কারণ কোন রকম যে অন্যায় করবে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যে ধরনের নির্দেশনা থাকবে পুলিশের প্রত্যেকটা সদস্য সেটিকে অন গ্রাউন্ডে বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেবে। এবারে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র সহ মোট 5 জন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সময় সংবাদ, কুমিল্লা। নিবন্ধন বাতিল হওয়ার ঝুঁকি থাকায় বিএনপি আগামী জাতীয় নির্বাচন বর্জন করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, কেউ নির্বাচনে অংশগ্রহণ করুক কিংবা না করুক, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। সংবিধান ও নির্বাচন কারোর জন্য অপেক্ষা করবে না। কে এলেন না, সেদিকে সময় যখন অপেক্ষা করবে না, সংবিধানও অপেক্ষা করবে না, নির্বাচনও অপেক্ষা করবে না। কারোর জন্য 5 জানুয়ারি নির্বাচন যেমন থেমে থাকে, এবারও যদি কেউ না আসেন তবে না আসার কোনো কারণ নেই, কারণ নিবন্ধন বাতিল হয়ে যাবে এমন ঝুঁকি নিয়ে বোকার মতো নির্বাচনে না আসার সিদ্ধান্ত নেবে, এই কাজটি বিএনপি করবে বলে আমার মনে হয় না। নির্বাচনকালীন সর্বদলীয় সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, দলীয় প্রধানের পদে থেকে কেউ সরকারে অবস্থান করতে পারবে না। তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সরকারে থাকতে চাইলে তার দলীয় ক্ষমতা কমাতে হবে। দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী হয়ে, সভানেত্রী হয়ে কোন অবস্থায় সেই সরকারে তার কোন স্থান থাকবে না। স্থান থাকতে হয় অবশ্যই তার ক্ষমতা সীমিত করে। তারই যে প্রপোজাল ছিল এক সময় সর্বদলীয় সরকার করতে হবে, যেখানে মানুষ স্বাধীনভাবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে। কক্সবাজারে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি অস্ত্র তৈরি করত। সকালে মহেশখালী উপজেলায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 13টি অস্ত্র, 30 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কেরুনতলী পাহাড়ি এলাকা অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে অস্ত্র ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। 2 ঘন্টা ধরে চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে অস্ত্র ব্যবসায়ীরা পিছু হটে। পরে খুল্লা মিয়া নামে এক অস্ত্র তৈরির কারিগরের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে 4টি রাইফেল, 9টি একনলা বন্দুক ও 30 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। দুই পক্ষের মধ্যে তুমুল গুলি বিনিময় হয় এবং গুলি বিনিময়ে একটা পর্যায়ে যখন আমাদের গুলি বিনিময় শেষ হয়ে যায়, তখন আমরা ওই প্লেসে যাই, গিয়ে দেখি যে অত্র এলাকার খুল্লা ডাকাত যে অস্ত্র তৈরি করে, অস্ত্র তৈরি কারিগর, তাকে আমরা উদ্ধার করি। আপনার সে গুলিবিদ্ধ অবস্থা তাকে উদ্ধার করি এবং এই যে থানায় নিয়ে আমরা পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং ওই জায়গা থেকে আমরা 13টি অস্ত্র উদ্ধার করি
32 রাউন্ড গুলি আমরা উদ্ধার করি ওই জায়গা থেকে। রাজধানীর মগবাজার মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও অংশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে বন্দী পরিবহনকারী একটি প্রিজন ভ্যান। এতে ভ্যানের ড্রাইভার সহ আহত হন কয়েকজন বন্দী। সকালে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 10:30টায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে 24 বন্দীকে কাশিমপুর কারাগারে নেয়ার সময় মগবাজার ফ্লাইওভার থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় প্রিজন ভ্যানটি। ফ্লাইওভারের রেলিংয়ে অন্তত 3বার ধাক্কা লাগার পর সেটি উল্টে যায়। দুর্ঘটনার পরপরই সঙ্গে থাকা বহরের অন্যান্য পুলিশ সদস্যরা উদ্ধারের চেষ্টা চালান। পরে তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। 24 বন্দীকে উদ্ধার করে নেওয়া হয় তেজগাঁও শিল্পাঞ্চল থানায়। পরে সামান্য আহত কয়েক বন্দীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় কাশিমপুর কারাগারে। ব্যারেকে কাজ করে না, ব্যারেকে প্রথম ধরছে ধরে পরে ব্যারেক ছেড়ে দিছে। এই ব্যারেক ছেড়ে দিছে তখন ব্যারেক মারতে মারতে ব্যারেকও মারতেছি ডাইনে যা গাড়ি ডাইনে একবার মুসুরতে বামে মুসুরতে এরকম করতে করতেই হঠাৎ করে যে গাড়ি মূল ঘুরে গেছে। ব্রেক মিস, এখন সে স্টারিং এর উপরে গাড়িটাকে কন্ট্রোল করছে, কন্ট্রোল করে গাড়িটা রুটের উপরে রাখছে। তাতে যদি একদিকে ধরে রাখতো তাহলে গাড়িটা রুটের নামাই পড়ে যেত, এরকম হয়েছিল আর কি। 4-5 জন একটু সামান্য, গুরুতর কেউ নাই, সামান্য আহত। কারণটা তো এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে হঠাৎ করে যে রোডের উপর ব্রেক ফেল করছে, ব্রেক ফেল না করলে তো এভাবে উল্টে যাওয়ার কথা না। শ্রমিক নেতা হিসেবে ধর্মঘট প্রত্যাহারে নৌমন্ত্রী শাহজাহান খান ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, দাবি আদায়ে জনগণকে জিম্মি করা উচিত নয় শ্রমিকদের। মাননীয় শাহজাহান খান একজন নৌমন্ত্রী এবং তিনি এই পরিবহন জগতের তিনি একজন নেতা শ্রমিকদের। কাজেই তার বাসায় যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা যেতেই পারে, কিংবা যারা মানে কল স্ট্রাইক উইথড্র করছেন তারা যেতেই পারেন। এবং আমরা জানি তিনি এবং অন্যান্য নেতারা মিলে এই স্ট্রাইক মানে যাতে না হয় সেই জন্য তিনি মিটিং করে সেটা উইথড্র করেছেন। শ্রমিক ভাইদেরকে আমরা সেটাই আহ্বান করব, তারা যেন প্রথমে এই ধরনের ডিস্ট্রাকটিভ অ্যাকশনে যাতে না যায়। দুপুরের সময় আরো থাকছে, শেখ কামাল ক্লাব কাপের ফাইনালে আজ কোচিন সিটিজেনের মুখোমুখি হবে টিসিএস স্পোর্টস। শিরোপার লড়াইয়ে দেশীয় ক্লাব না থাকায় হতাশ সমর্থকরা। 1970 সালে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অভূতপূর্ব এ গণরায়ে ভীত হয়ে পড়ে পশ্চিম পাকিস্তানের সামরিক চক্র। তাই তারা টালবাহানা করতে থাকে ক্ষমতা হস্তান্তর নিয়ে। একই সঙ্গে চলে শাসন, শোষণ আর দমন পীড়ন। আর এসব নানা ঘটনার হাত ধরে আসে 71-এর উত্তাল মার্চ, বাঙালি জাতির জীবনে যা অগ্নিঝরা মার্চ হিসেবে পরিচিত। 1971-এর 3 মার্চ ঘোষণা করা হয় স্বাধীনতার ইশতেহার। আজ 3রা মার্চ 1971 সালের এই দিনে ঘোষিত হয় স্বাধীনতা সংগ্রামের পূর্ণাঙ্গ রূপরেখা। পাঠ করা হয় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার। এতে স্বাধীন বাংলাদেশের পতাকা, জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্লোগান ঠিক করা হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় পার্লামেন্টারি পার্টিগুলোর নেতাদের সঙ্গে গোল টেবিল বৈঠক আহ্বান করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বিকেলে পল্টন ময়দানের জনসভায় বঙ্গবন্ধুর সামনে বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। ইশতেহারে তৎকালীন পূর্ব পাকিস্তানের 7 কোটি মানুষের জন্য স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাম বলা হয় বাংলাদেশ। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে ট্রাক চাপায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো একজন। সকালে উল্লাপাড়ার শ্রীখোলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শ্রীখোলা বাজার এলাকায় বগুড়াগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক সহ 2 জন নিহত হন। এই ঘটনায় আহত হন আরো একজন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে জব্দ করে হাইওয়ে পুলিশ। তবে পালিয়ে গেছে ট্রাকের চালক ও সহকারী। চাঁপাইনবাবগঞ্জে কোল্ড স্টোরেজের গ্যাস চেম্বার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো একজন। সকালে গোমস্তাপুর উপজেলার আলমপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, নবনির্মিত চাঁপাই অ্যাগ্রো প্রোডাক্টসে পরীক্ষামূলকভাবে আজ কাজ শুরু হয়। এ সময় বিকট শব্দে কোল্ড স্টোরেজের গ্যাস চেম্বার বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন 2 শ্রমিক। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে কাউসার নামে এক শ্রমিক মারা যান। অবস্থার অবনতি হওয়ায় আহত আরেকজনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।
তথ্যমন্ত্রী হাসানুল হকিনও বলেছেন, ব্যবসা বাণিজ্য বাড়াতে শুধু আঞ্চলিক কানেক্টিভিটি নয়, জোর দিতে হবে বহুমাত্রিক কূটনৈতিক কৌশলের ওপর। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। বাংলাদেশকেও প্রতিবেশীর সঙ্গে, নিকট প্রতিবেশীর সঙ্গে, এশিয়ার সঙ্গে এবং বিশ্বের সঙ্গে এই চমৎকার বহুমাত্রিক শান্তিপূর্ণ কূটনীতি অনুসরণ করতে হবে। আমাদের মনটা উদার করতে হবে, বাংলাদেশের স্থলপথ, নৌপথ, আকাশপথ উন্মুক্ত করে দিতে হবে। এখানে কোনো রকম রাজনীতির খেলা চলবে না। যদি সেই শক্তভাবে দাঁড়াতে পারেন, আমরা আমাদের গভীর সমুদ্র বন্দর এখানে করছি। এই গভীর সমুদ্র বন্দর শুধু বাংলাদেশের জন্য না, এই অঞ্চলের জন্য। বাল্য বিবাহ নিরোধ আইন 2017-র বিশেষ বিধান বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বিক্ষোভ সমাবেশ করেছে। সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে দলটি। সমাবেশে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু বলেন, অবিলম্বে বাল্যবিবাহ নিরোধ আইন 2017-র বিশেষ বিধান বাতিল করতে হবে। যদি বাতিল না করা হয় তবে বৃহত্তর আন্দোলনে যাবে দলটি। প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষায় আইন প্রণয়ন হলেও যথাযথ প্রয়োগ হচ্ছে না। এতে স্বাস্থ্য ঝুঁকি ও ভোগান্তি পোহাচ্ছে দেশের প্রায় 16 লাখ প্রতিবন্ধী। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে তাদের জন্য নানা প্রকল্প হাতে নেওয়া হলেও সঠিক তদারকি নিয়ে প্রশ্ন আছে পর্যবেক্ষক সংস্থাগুলোর। এ কারণে সুবিধাবঞ্চিত বিশাল এই জনগোষ্ঠীকে মানব সম্পদে রূপান্তর করাও সম্ভব হচ্ছে না বলে অভিযোগ সমাজ বিশ্লেষকদের। রিপোর্ট তাহিয়া রুবাইয়াত অপলার। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 এর 16 ধারায় বলা হয়েছে, শিক্ষা ও কর্মক্ষেত্র সহ প্রযোজ্য সকল ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির প্রয়োজনীয় স্বাচ্ছন্দ্যের জন্য উপযোগী পরিবেশ ও ন্যায্য সুযোগ সুবিধা প্রাপ্তির ব্যবস্থা করতে হবে। এই আইনের 4 বছর পরও নেই তার যথাযথ বাস্তবায়ন। দেশের বেশিরভাগ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নেই প্রতিবন্ধী বান্ধব চলাচল ব্যবস্থা। 2-1 জায়গায় হুইল চেয়ার উপযোগী ঢাল চোখে পড়লেও তা ব্যবহারের উপযোগী নয়। রাস্তার পাশে যে ফুটপাথগুলো রয়েছে, পাশে ড্রেন থাকে, ড্রেনের উপরে অনেক সময় স্লিপার থাকে না, ফুটপাথ উঁচু নিচু থাকে। এক সময় উঠতে উঠতে দেখা যায় পাহাড়ের উপর উঠতেছি, আবার নামতে নামতে পাহাড় থেকে নামতেছি। হুইল চেয়ার ছাড়া তার চলার কোনো গতি থাকে না। কাজেই এক রাস্তা থেকে আর এক রাস্তায় যাতে সহজে ওঠা যায়, মনে মনে আবার এমন একটি ম্যাপ করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের যাতায়াত এবং রাস্তা চলাচলের ক্ষেত্রে, নিরাপদ চলাচলের ক্ষেত্রে বেশ সহায়তা হবে। সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী বান্ধব ব্যবস্থার দাবি তোলা হলেও বাস্তবে ভিন্ন চিত্র তুলে ধরল বেসরকারি পক্ষ। অ্যাক্সেসিবিলিটির বাংলাদেশের কোথাও কিন্তু এটা নেই। আমাদের বাংলাদেশে প্রায় এটা জিরো। এটা এখনো আমাদের আত্ম উপলব্ধির ভিতরে আসে নাই, পলিসি মেকারদের আত্ম উপলব্ধিতে আসে নাই। পাবলিক প্লেস নয়, কিন্তু জনগণের জন্য উন্মুক্ত। এই ধরনের যে কোনো স্থাপনাতেই অভিগম্যতা, অ্যাক্সেসিবিলিটি থাকবেই প্রতিবন্ধী মানুষের জন্য। ইতিমধ্যে যেটাতে অ্যাক্সেসিবিলিটি ছিল না, সেখানে অ্যাক্সেসিবিলিটি ডেভেলপ করার কাজ করা উচিত। সমাজ বিজ্ঞানীরা মনে করেন, অবকাঠামোগত কারণে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে চলাচল করতে না পারায় দেশের উন্নয়ন কর্মকাণ্ডে পিছিয়ে পড়ছে অধিকাংশ প্রতিবন্ধী ব্যক্তি। রাস্তাঘাট নেই, পর্যাপ্ত পরিমাণ আমাদের ফুটপাত নেই। যে লোকটা প্রতিবন্ধী, মিনিমাম যে দক্ষতাটা দরকার, যেটা এমপ্লয়মেন্ট মার্কেটে যাওয়ার জন্য কিংবা ইনফ্রাস্ট্রাকচারের যে ফ্যাসিলিটিসগুলো নেওয়ার জন্য, সেটা তার নাই। শত প্রতিবন্ধকতাকে জয় করে প্রতিবন্ধী ব্যক্তিরাও চায় জীবন এবং স্বপ্নের পথে হাঁটতে। তবে সেই পথকে সুন্দর করতে প্রয়োজন একটু বাড়তি সুযোগ সুবিধার। আর সমাজ বিশ্লেষকদের মতে, সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা হলে বিশাল এই জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব হবে। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেশী দেশ ভারত থেকে ব্যাপক হারে পেঁয়াজ আমদানির কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন দেশের কৃষক। দেশীয় পেঁয়াজের ভরা মৌসুমে ভারতীয় পেঁয়াজে বাজার সয়লাভ হওয়ায় দামও নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। পাইকারি বাজারে বর্তমানে প্রতি কেজি দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র 9 থেকে 10 টাকা দরে। পচনশীল পণ্য হওয়ায় গুদামজাতের সুযোগ না থাকায় কম দামে পেঁয়াজ বিক্রিতে বাধ্য হচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। কমলদের রিপোর্ট। দেশে প্রতি বছর 18 থেকে 20 লাখ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা থাকলেও এ বাজার অনেকাংশে আমদানি নির্ভর। বিশেষ করে ভারত থেকে আসা চাহিদার অন্তত 80% পেঁয়াজ ফাল্গুন এবং চৈত্র মাসের পুরোটাই দেশীয় পেঁয়াজে বাজার সয়লাভ থাকে। এর মধ্যে আবার পেঁয়াজ আমদানি করায় মার খেয়ে যাচ্ছে দেশীয় পেঁয়াজের বাজার। এতে ক্ষতির মুখে পড়েছেন দেশের কৃষক।
বাজারে পুষি বেশি কোনো রকমই লাভ থাকছে না, এই জন্য আমাদের পেঁয়াজ এইভাবে ঝাড়ি জঙ্গলে ফেলে রেখেছি। 10 টাকা 11 টাকা বিক্রি, তাহলে আমরা কি করি বাঁচবো? আর এই ফসল আগামীতে আমরা কিভাবে তৈরি করবো? আমার পেঁয়াজ পাইকে গেছে ফসল থেকে, এখন আমি পেঁয়াজ তুলতে হলে আমার মুনিশ লাগবে, আমি মুনিশ দিয়ে তুলতে গেলে আমার টাকা লাগবে। জমির পেঁয়াজ জমিতে থাক, আমি আর তুলবো না, যদি দাম হয় তাহলে তুলবো। এমনিতে গত 1 মাসের বেশি সময় ধরে দেশের বাজারে পেঁয়াজের দাম তুলনামূলক কম ছিল। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে এসে দাম আরো পড়তির দিকে। পেঁয়াজের অবস্থা এখন একদম সর্বনিম্ন পর্যায়ে, এখন ইন্ডিয়ার পেঁয়াজ বেশি আসতেছে। ইন্ডিয়ান কারণে আমাদের এই মেহেরপুরের পেঁয়াজটা বাধা পাচ্ছে না। দেশে যেটা আর তারপরে পেঁয়াজ ওগুলা ধরেন না 15-16, আর ইন্ডিয়ান পেঁয়াজ 14 টাকা 15 টাকা বর্তমান বাজার। এই অবস্থায় বর্তমানে পাইকারি বাজারে আমদানি মূল্যের চেয়ে কেজি প্রতি 1 থেকে 2 টাকা কমে পেঁয়াজ বিক্রি করতে হয় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। মার্কেটটা ধরেন 14, 14.5 উপরে 15 টাকা এর মধ্যে ঘুরতেছে আর কি। তো যারা ইম্পোর্ট করতেছে, যারা এখানে আনতেছে, এদেরও লস, সেই জন্য মালটা কম আসতেছে। এগুলি তো ফসলশীল মাল, এগুলি তো ধরে রাখুন যায় না, এই জন্য আমরা বাধ্য হয়ে বেচতে হয়। গাড়ির প্রতি তো 15-20 টাকা লস আছে। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে রয়েছে পেঁয়াজের 50টির বেশি আড়ত, যেখানে প্রতিদিন 250 টনের বেশি পেঁয়াজ বিক্রি হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে তদন্ত থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জেফ সেশনস বলেন, তার বিরুদ্ধে যে কোনো তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত আছেন। নির্বাচনী প্রচারণার সময় রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে সাক্ষাতের জেরে তোপের মুখে পড়েন সেশনস। গত বছর জুলাই ও সেপ্টেম্বরে নির্বাচনী প্রচারণা চলাকালে কিসলিয়াকের সঙ্গে জেফ সেশনস 2 দফা বৈঠক করলেও কংগ্রেসে মনোনয়ন চূড়ান্ত হওয়ার শুনানিতে রাশিয়ার সঙ্গে এই যোগাযোগের বিষয়টি তিনি পুরোপুরি এড়িয়ে যান। এ অবস্থায় সেশনসের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে তার পদত্যাগের দাবি তুলেছেন ডেমোক্রেটরা। একই দাবিতে ওয়াশিংটন ডিসি সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে নির্বাচনী প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে রাশিয়ার সঙ্গে কোনো বৈঠক হয়নি উল্লেখ করে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সেশনস। শেখ কামাল ক্লাব কাপের খবর। শেষ হয়ে এসেছে চট্টগ্রামের ফুটবল উৎসব। এবার ফাইনালের মঞ্চ রাঙাতে প্রস্তুত টিসি স্পোর্টস ও পোচেন সিটিজেন ক্লাব। মাঠে পরিকল্পনা অনুযায়ী লড়াই করে দেশের বাইরের প্রথম অংশগ্রহণটাকে স্মরণীয় করে রাখতে চায় মালদ্বীপের টিসি স্পোর্টস। অন্যদিকে প্রতিপক্ষকে সমীহ করলেও শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দক্ষিণ কোরিয়ার পোচেন সিটিজেন। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে ফাইনালের ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা 6:30টায়। এবারই প্রথমবারের মতো মালদ্বীপের পেশাদার লিগের সর্বোচ্চ স্তর দ্বিবেহী প্রিমিয়ার লিগের স্বপ্নের মঞ্চে পা রেখেছিল টিসি স্পোর্টস। দেশের বাইরেও এটি তাদের প্রথম অংশগ্রহণ, আর প্রথম অংশগ্রহণেই ফাইনালের মঞ্চে টিসি। এবার আসরটাকে স্মরণীয় করে রাখার পালা নিজাম মোহাম্মদের দলের। শেখ কামাল ক্লাব কাপে আবাহনীকে হারিয়ে দারুণ শুরু করেছিল টিসি। এরপর 1 জয় আর 1 ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে টিসি। শীর্ষ 4-এ দুর্দান্ত খেলা নেপালের মানাং মার্সিয়াংদের স্বপ্ন চুরমার করে নাফিউ আলীর গোলে ফাইনালে টিকিট নিশ্চিত হয়েছিল মালদ্বীপের ক্লাবটির। দলের ফুটবলাররা সবাই আছেন সেরা ছন্দে, তাই প্রতিপক্ষ পোচেন সিটিজেনের প্রতি সমীহ রেখেই ফাইনালে জয়ের স্বপ্ন দেখছেন কোচ নিজাম মোহাম্মদ। In current football you can see ফাইনাল মানেই ভিন্ন কিছু, এটা অন্য সব ম্যাচের মতো নয়। এখানে পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারলে শিরোপা হাতছাড়া হয়ে যাবে। মাঠে আমার ছেলেদের ভালো খেলার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। সেরাটা দিতে পারলে শিরোপা আমরাই জিতবো। very usual, you know, if you don't work, if you have a bad day. দক্ষিণ কোরিয়ার চতুর্থ স্তরের দল পোচেন সিটিজেন। চতুর্থ সারির লিগ K3-র 5বারের চ্যাম্পিয়ন তারা। 2008 সালে দক্ষিণ কোরিয়ার ঘরোয়া ফুটবলে যাত্রা শুরু হয়েছিল পোচেন সিটিজেনের। এরপর ধীরে ধীরে কঠোর শ্রম আর অনন্য ফুটবল শৈলী দিয়ে নিজস্ব দর্শক তৈরি করেছে পোচেন। শেখ কামাল ক্লাব কাপে টিসি স্পোর্টসের সঙ্গে একই গ্রুপে ছিল কিম জে ইয়ং এর দল। 3 ম্যাচ খেলে 1 জয় আর 2 ড্রয়ে 5 পয়েন্ট নিয়ে শীর্ষ 4-এ ওঠে তারা। সেখানে চট্টগ্রাম আবাহনীকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে টিকিট পায় দক্ষিণ কোরিয়ার ক্লাবটি। আসরে দারুণ খেলছেন সিং সিয়ন ও জ্যাং ইয়াং ইকরা। আন্তর্জাতিক অঙ্গনে এখনো বড় কোনো সাফল্য পায়নি পোচেন। এবার অধরা সে সাফল্যের খোঁজে ফাইনালে টিসিকে হারাতে চায় তারা। গ্রুপে ওদের বিপক্ষে আমরা জিততে পারিনি, তবে ওদের সবগুলো ম্যাচই দেখেছি আমি। জয়ের ক্ষুধা আছে টিসির ফুটবলারদের মাঝে, তবে এতটা পথ এসে খালি হাতে ফিরে যেতে চাই না আমরা। শিরোপা নিয়েই ঘরে ফিরতে চাই। এই গ্রুপে 2 দলের একমাত্র ম্যাচটি শেষ হয়েছিল 1-1 গোলের সমতায়। তবে
তবে এবার সমতা নয়, মাঠের লড়াইয়ে দলীয় চেষ্টা দিয়ে সফল হতে চায় পোচেন ও টিসি স্পোর্টস। পারভিন আক্তার, সময় সংবাদ। অনেক সমালোচকের দৃষ্টিতে তাসকিনের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ পরিসরে খেলার অভিজ্ঞতা নেই, তাই তাসকিনকে দ্রুত টেস্ট খেলানো ঠিক হলো কিনা। সমালোচকদের সব প্রশ্নের জবাব স্প্রেস্টার তাসকিন নিজেই দিয়েছেন অভিষেক টেস্টের পর থেকে। নানা মন্তব্য চাপ হিসেবে না নিয়ে দীর্ঘ সময় বোলিং করে তার প্রমাণ দিয়েছেন তাসকিন। স্বপ্ন বুনছেন সাদা পোশাকে নামের পাশে থাকবে অন্তত 500 উইকেট। হুমায়ুন কবির রোজের রিপোর্টে বিস্তারিত। সে এখনো টকবকে তরুণ, নামের পাশে ঘরোয়া ক্রিকেটে নেই সমৃদ্ধ প্রথম শ্রেণীর ম্যাচ, তার উপর আবার জাতীয় দলে অভিষেকের পর ইনজুরির হানা মাঝে মধ্যে। তাই তো সমালোচকদের বুলি ঘরোয়া ক্রিকেটে খুব একটা খেলার অভিজ্ঞতা ছাড়াই দ্রুতই টেস্টে তাসকিনকে খেলানো হচ্ছে কিনা। কিন্তু ওই যে ইনজুরি নামক ভূতের সাথে যুদ্ধ করে দিনে দিনে অনেক পরিণত আর দারুণ ফিটনেস হয়েছে তাসকিনের, তা তো আর আজ করতে পারেনি কেউই। এই স্পিড স্টারের বোলিং ছাঁচে উড়ে গেছে সব সমালোচনা। ওয়েলিংটনে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে বল ছুঁড়েছেন 29 ওভার, তারপরে টেস্টে 22 আর হায়দ্রাবাদে 25 ওভার বোলিং করে সবার দৃষ্টি কাড়েন এই ফাস্ট বোলার। তাসকিনের ফিটনেস আর লম্বা স্পেলে বোলিং মুখে আঙুল দিয়ে দিয়েছে সমালোচকদের। যখনই বোলিং করছি এসব মাথায় রাখিনি যে আমার অভিজ্ঞতা কম, আমি পারবো না। আমি চেষ্টা করছি, ঠিক আছে, উইকেটটা কবলের ব্যাপার, কতটুকু এফোর্ট দিছি মাঠে, এটা হলো মেইন জিনিস। মনের মধ্যে বারবার কাজ করে যে আমাকে কখন বোলিং আনবে, কখন বোলিং আনবে, কোন পিচে কিভাবে বল করতে হয়, এটা আসলে ফ্যাক্টর। বড় বোলাররা সব ধরনের উইকেটেই লিড করে, তো এটা আসলে আমাদের শিখতে হবে। আমরা মেন্টালিটি চেঞ্জ হচ্ছে। তবে রঙিন পোশাকে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছিলেন তাসকিন, টেস্টে তেমনটা না হলেও প্রত্যাশার চাপে নুয়ে পড়তে চান না, বরং ভালো করার ক্ষুধা সর্বদা। এখন আসলে টিম থেকে অনেক এক্সপেকটেশন, দেশের মানুষের অনেক এক্সপেকটেশন, এগুলার আসলে প্রেশার হিসাবে নিলেই প্রেশার হবে। কারণ কোনো মানুষ বলে বলে উইকেট নিতে পারবে না, কোনো মানুষ বলে বলে ভালো খেলতে পারবে না। স্বপ্ন পূরণ হয়েছে অভিযাত্রীর ক্রিকেট খেলতে পেরে, তবে ভবিষ্যতে এখানে শেষ না। স্বপ্নটা রাঙাতে চান 500 উইকেটের ক্লাবে নাম লিখিয়ে। এটা আসলে স্বপ্নের মতো বিষয়। তো আমারও ইচ্ছা আছে যে বড় বড় বোলারদের মতো নামের পাশে 400-500 উইকেট থাকবে, 100 টেস্ট ম্যাচ থাকবে। তবে অন্য সব বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারের মতো এই স্পিড স্টারকেও রোমাঞ্চিত করছে বাংলাদেশের ঐতিহাসিক 100তম টেস্টে। আশা করতেছি যে অনেক ভালো কিছু হবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লাগামহীন দখলে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে ঢাকার আদি বুড়িগঙ্গা নদী। 2 যুগের ব্যবধানে প্রায় অস্তিত্বহীন, টাস্কফোর্স গঠন হলেও নেই তৎপরতা। রাজধানী থেকে নব্বজে এমপির আধ্যাত্মিক নেতা মাওলানা আবুল কাশেম গ্রেফতার। জঙ্গিবাদে উস্কানিমূলক বিভিন্ন বইয়ের লেখক সে। সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বগুড়ায় জামায়াত শিবিরের নারকীয় তাণ্ডবের বিচার কাজ শেষ হয়নি 4 বছরেও। চরম হতাশ ও ক্ষুব্ধ স্থানীয় জনগণ। কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপি ঐক্যবদ্ধ হলেও আওয়ামী লীগে রয়েছে কিছুটা মতভেদ। দলীয় স্বার্থকে ঊর্ধ্বে রেখে কাজ করতে চান মেয়র প্রার্থীরা। এবং ভারত থেকে ব্যাপক হারে আমদানির কারণে দেশীয় পেঁয়াজের দাম ঠেকেছে সর্বনিম্ন পর্যায়ে। চরম ক্ষতির মুখে দেশের কৃষক। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।